জিয়ার ঘোষণাই আমাদের উদ্বুদ্ধ করেছে। এটা অস্বীকার করার ওয়ে নাই। প্রধানমন্ত্রীর কাছে ভালো হতে গিয়ে একবারে গ্রামের ভাষা বলতে তেল মারতে গিয়ে চাটুকারিতা করতে গিয়ে এরা আজকে ব্যক্তিত্বকে বিসর্জন দিয়েছে। সেন্ট্রাল কমান্ডার কি যুদ্ধ করেন নাই, যুদ্ধ গেছেন তো গুলি ছড়ে নেই, এই সমস্ত কথা বলে এমনকি এগুলো মানুষ বিশ্বাস করে না। আজকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে যে নোংরামি শুরু হয়েছে, এই নোংরামি বন্ধ করতে হবে। অথচ তাদের কি হচ্ছে, এই প্রজন্ম না শুধু এই জাতি তাদের ইতিহাসে রাষ্ট্র পুরো করে ফেলে দেবে। দুইবার আমরা ফেল করেছি, আগামীতে যদি আমরা ফেল করি তাহলে এই দেশে রাজতন্ত্রের প্রতিষ্ঠা হবে বাস্তব করা। আমি বলছি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আজীবন আমি শ্রদ্ধা করবো, সেলুট দেবো। তার 72 পরের আলোচনা আমি যাবো না, 71 পর্যন্ত তার যোগদান, সে কারণেই তিনি আমার কাছে আজীবন শ্রদ্ধা এবং সংগ্রামের একজন মহাপুরুষ হয়ে থাকবেন। কিন্তু 75 বাকশালকে আমি একজন সচেতন মানুষ হিসেবে আমি সমর্থন দিতাম। যদি আমার জন্ম হতো আমি বলতাম বাকশাল আমরা মানে বাকশালে যাবো, আমি বলতাম। আজকে এই সরকারের পতন ঘনিয়ে আসছে, দিনে হচ্ছে আমাদের কারণে, আমাদের কৌশলগত কারণে। আমরা বলছি যখন সিনিয়র নেতৃবৃন্দ সামনে থাকবেন, যখন গুলি চলবে, যখন দাঁড়িয়ে যাবেন, আপনাকে রক্ষা করার জন্য ঢাল হয়ে পিছন থেকে নেতা কর্মীরা চলে আসবে। আমরা বলছি 200, 250, 300, 400, 500 মানুষের মিছিল থাকে, সেখান থেকে পুলিশ কি করে 7 জনকে নিয়ে যায়। সবাই দাঁড়িয়ে যান, সারেন্ডার করে দেন যে ধর্মের সবাইকে নিয়ে যাও, সবাই যাবো। এই ধরনের যদি আমরা দৃঢ়তা দেখাতে পারি, রাজপথে নামতে পারি, তাহলে আমরা সফল হবো। তবে তারা অবশ্যই আমাদেরকে প্ল্যান পরিকল্পনা করে নামতে হবে স্বাভাবিকভাবে। এবার যদি আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেই তার খেসারত পুরো জাতিকে দিতে হবে। একটা দাবিতেই সবাই ঐক্যবদ্ধ হন যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং এই ভারতীয় আধিপত্যবাদী ভারতীয় পুতুল সরকারকে হটিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আক্রমণাত্মক বক্তব্য এখানে দুঃখজনক যে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর লেভেল থেকে এই ধরনের আলোচনা আসছে। এটা অত্যন্ত অরুচিকর এবং যারা এই সমস্ত আলোচনা করেন তাদের রুচিবোধ দিয়ে কিন্তু সাধারণ মানুষই প্রশ্ন করে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবি হতে পারি, কিন্তু মোশাররফ স্যার আমার বাবার বয়সে একজন শিক্ষক, আমি ছাত্র নেতা, তার সাথে আমার তিনি যদি বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করতেন ভিসি হিসেবে, শিক্ষক হিসেবে, তার সাথে আমার আলোচনার কথা বলার একটা লেভেল থাকবে, একটা ডিসটেন্স থাকবে। কিন্তু আমি ছাত্র নেতা বইকে হুড়ে আমি ডাকসুর বিপি, আমি তার রুমে গেলাম, তার চেয়ার ধরে টান দিলাম, তাকে আপনার একটা ঢিল মারলাম, এগুলো তো অভদ্র উগ্রতা। তো আজকে জিয়াউর রহমান তো প্রথমত বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুকে ধরে নিয়ে গেছে। ওই সময় বঙ্গবন্ধুর পক্ষে বলছে, আওয়ামী লীগের নেতারা ঘোষণা দিয়েছেন, আরো অনেকে দিয়েছেন, কিন্তু সবাই বলছেন, আর্মি অফিসার থেকে শুরু করে সিভিলিয়ান সবাই বলছেন যে জিয়ার ঘোষণাই আমাদের উদ্বুদ্ধ করেছে। এটা অস্বীকার করার ওয়ে নাই। কিন্তু তার মানে কি আমরা বঙ্গবন্ধুকে নিচে নামাই দিলাম? যার সম্মান নাই তারা সবসময় দেখবেন একটা মানে ভাব ধরে থাকে যে তার একটা সম্মান লাগবে, তার একটা চেয়ার লাগবে। মানে নতুন গ্রামে একটা কথা বলছে, নতুন মানুষ জাতে উঠলে তারা আবার আরেকটু উপরে জাতে ওঠার জন্য ওই কেউ কুকুর নিয়ে ঘুরে, মানে ভাব দেখে সে একটা ধনিক শ্রেণীর লোক, এই যে গাড়ি গাড়ি চলাফেরা একটা ভাব গাম্ভীর্য মানে আর্টিফিশিয়াল ভাবে তুলে ধরে। আর যারা আছে তার কিন্তু তুলে ধরার ওই প্রয়োজনীয়তা খুব একটা বোধ হয়। দেখেন বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের তাকে অস্বীকার করে বাংলাদেশের ইতিহাস লেখা যায়, কিন্তু অস্বীকার করবে না। আমাদের আইনমন্ত্রী সংসদে বললেন যে আপনারা জিয়ার কি বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মেনে নেন। উনি সুস্থ ভাবে বলছে কিনা এটা সন্দেহ। কারণ বঙ্গবন্ধুর অবদানকে কি কেউ অস্বীকার করে? এটা বলতে তিনি বঙ্গবন্ধুকে ছোট করছেন। কারণ আজকে এই বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে ভালো হতে গিয়ে একবারে গ্রামের ভাষা বলতে তেল মারতে গিয়ে চাটুকারিতা করতে গিয়ে এরা আজকে ব্যক্তিত্বকে বিসর্জন দিয়েছে। যেটা একবার বলছেন যে আপনার তথ্য মন্ত্রণালয় কিসের তথ্য ওনার বক্তব্য বেফাস কথাবার্তা বলার জন্য ওনাকে মন্ত্রণালয় দেওয়া হয়েছে, যাতে যখন জাতি দেশের মানুষ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা আলোচনা করবে সেটা নিয়ে ভাববে, উনি আপনার হাস্যরসাত্মক 2-4টা কথা বলবে যেন মানুষ ওই নিয়ে ব্যস্ত থাকে, সিরিয়াস ইস্যুগুলো চাপা পড়ে যাবে। আজকে আমি মনে করি যে আমি বিএনপি করি না, কিন্তু আমি কি জিয়াউর রহমানের অবদান অস্বীকার করবো? আমি কি 90-এর গণ আন্দোলনে তৎকালীন ছাত্র দলের নেতৃবৃন্দ আমান খোকন, সর্বদলীয় ছাত্র নেতা তাদের অবদান থেকে আমরা অস্বীকার করবো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সময়ের ছাত্র তারা কি কেউ অস্বীকার করবে না? আমি মনে করি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উচিত এই সমস্ত মানে সরকারি দলের
মানে যে ভাতরামিতে পা না দিয়ে এগুলো আলোচনার দরকার নেই, ডাইরেক্ট আমার মনে অ্যাভয়েড করা যে এগুলো বাতুলতা, এগুলো তারা ইচ্ছা করে মানে হচ্ছে আসলে একটা ইস্যুর সৃষ্টি করার চেষ্টা করছে, মূল ইস্যু থেকে অন্য জায়গায় আরেকটা ইস্যু ক্রিয়েট করার জন্য। এর আগে আপনাদের মনে আছে মুক্তিযুদ্ধ মন্ত্রী কিন্তু বলছিলেন যে জিয়ার কবর ওইখান থেকে সরাবে বোধহয়, এরকম একটা আলোচনার আগেও তুলছিলেন। আবার দেখেন এই যে 14 সাল এবং 18 সালের দুটো নির্বাচন তারা করেছে সেখানে মানুষের ক্ষোভ রয়েছে, আমাদের রাজনৈতিক ব্যর্থতা আছে, দমন পীড়ন নানান পরিস্থিতির কারণে আমরা একটা আন্দোলন গড়ে তুলতে পারিনি। তো এখন যখন সমগ্র রাজনৈতিক শক্তির মধ্যে একটা ঐক্যের সুর করে উঠছে যে আমাদের ইস্যু একটাই যে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে, এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতন ঘটতে হবে, তাদেরকে বিদায় নিতে হবে, এই ইস্যুতে কেউ কেউ বলছেন আসেন আমরা একসাথে রাস্তায় নামি, আবার কেউ বলছে আপনার সাথে স্বাভাবিকভাবে একটা পরিবারের 5টা সদস্যরই একমাত্র মিল হয় না, ভাইয়ের ভাই অমিল থাকে, বাবা ছেলের সাথে অমিল থাকে, কাজে আমরা এতগুলো রাজনৈতিক দল একেবারে আমাদের এক ব্যানার হয়ে যাবে, এক জায়গায় দাঁড়িয়ে সবাই কথা বলবো, এটা আশা করাটা অসম্ভব অনেক ক্ষেত্রে। কিন্তু সবাই বলছে যে আমাদের ইস্যুটা একটা, যে আমরা ভোটাধিকার চাই, গণতান্ত্রিক অধিকার চাই, সেই জায়গা থেকে যাদের বানানো এসেছে তো এই আলোচনাগুলো যখন উঠছে তখন তারা একটা মুখরোচক ইস্যু ছেড়ে দিয়েছে, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার কি যুদ্ধ করেন নাই, যুদ্ধ গেছেন তো গুলি ছড়ে নেই, এই সমস্ত কথা বলে। এমনকি এইগুলো মানুষ বিশ্বাস করে না, মানুষ এখন খুবই সচেতন। সোশ্যাল মিডিয়ার এক্সপেনশনের কারণে আজকে দেখেন পুরানো ইতিহাস, আজকে 90 সালে প্রধানমন্ত্রী কি বলছিলেন, আপনার 2001 সালে কি বলছিলেন, বা অন্যান্য সময়ে যে আমাদের আমি ক্ষমতায় গেলে আমার মুখ দেখবেন মিডিয়ায় সপ্তাহে একবার, সব ভিডিও মানুষ কিন্তু দেখতেছে। মানুষ কিন্তু যারা পড়াশোনা করতে পারতো না, রিক্সাওয়ালা, তারাও এখন স্ক্রল করে দেখে সবকিছু। তাহলে মানুষকে এখন আর ভুলভাল বোঝানোর সুযোগ নেই। এই ক্ষেত্রে যারা এগুলো করবে তারাই তাদের ব্যক্তিত্ব বিষয় করে, তারা ইতিহাসের আস্ত পুরে ঘরে নিক্ষিপ্ত হবে। আমরা একটা কথা বলতে চাই, আজকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে যে নোংরামি শুরু হয়েছে, এই নোংরামি বন্ধ করতে হবে। অথচ তাদের কি হচ্ছে, এই প্রজন্ম না শুধু এই জাতি তাদের ইতিহাসের রাষ্ট্র পুরে ঘরে ফেলে দেবে। আপনাদেরকে একটা কথা, এখানে আমার একজনের বক্তব্য খুব ভালো হয়েছিল, আদেশ সাহেব সম্ভবত উনি যেটা বলেছিলেন, এটা অত্যন্ত একটা চমৎকার কথা, এই সময় একটা বাস্তবতা যে এইরকম একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে উদার চিন্তা ভাবনা দিয়ে, উদারনৈতিক আন্দোলন দিয়ে কখনো এদের পতন ঘটানো সম্ভব হবে না। তিনি বলছেন আগামী দিনে ঠিক আছে, তার জন্য কি করা লাগবে সেই চিন্তা আমাদের করতে হবে, আমাদের ভাবতে হবে। 2 বার আমরা ফেল করেছি, আগামীতে যদি আমরা ফেল করি তাহলে এই দেশে রাজতন্ত্রের প্রতিষ্ঠা হবে বাস্তব করা। আমি বলছি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আজীবন আমি শ্রদ্ধা করে সেলুট দেবো। তার 72-এর পরের আলোচনা আমি যাবো, 71 পর্যন্ত তার যোগদান, সে কারণেই তিনি আমার কাছে আজীবন শ্রদ্ধা এবং সংগ্রামের একজন মহাপুরুষ হয়ে থাকবেন। কিন্তু 75-এর বাকশালকে আমি একজন সচেতন মানুষ হিসেবে আমি সমর্থন দিতাম। ওই সময় যদি আমার জন্ম হতো, ওই সময় যদি আপনার জেনারেল ওসমানীর মতো যদি আমার একটা সময় থাকতো, বয়স থাকতো, আমি বলতাম বাকশাল আমরা বাংলা বাকশালে যাবো, আমি বলতাম। কিন্তু এটা হচ্ছে দুর্ভাগ্য। 75-এ হয়তো আমাদের নেতা, মহান নেতা বঙ্গবন্ধু ঘোষণা দিয়ে বাকশাল করেছিলেন, আজকে আমাদের প্রধানমন্ত্রী তার কন্যা অবশ্যই বাকশাল চালাচ্ছেন। এটা হচ্ছে একটা কাজী, সেখানে তার তো শুধুমাত্র রাজনৈতিক লিপ্তই তিনি দেশ চালাচ্ছেন না, প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রে এমন একটা বেনিয়করণ করেছে। দেখেছেন কিছুদিন আগে ঢাকা উত্তরের সিআইডির দায়িত্বে ছিলেন একজন কর্মকর্তা, তাকেও সরিয়ে দিয়েছেন, চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে দিয়েছেন। খাগড়াছড়ি মহাশরী 6-এর অধিনায়ক ছিলেন, তাকে বাধ্যতামূলক অবসরে দিয়েছেন। যারা একটু চিন্তা ভাবনা করছে, লিবারেল চিন্তা ভাবনা, তাদেরকে সরিয়ে দিচ্ছে। আর যারা বরিশালের ডিসির মধ্যে কথা বলছে যে আমরা প্রধানমন্ত্রীর লোক, ডিসি প্রধানমন্ত্রী লোক, তাও একটা অবৈধ প্রধানমন্ত্রী লোক, এর যে ব্যক্তিত্ব সম্পর্কে কথা বলতে কি হতে পারে। শরীয়তপুরের পালং থানার ওসি আমরা দেখেছি, আগস্ট মাসে আওয়ামী লীগের লোকেরা তারা বলছে যে তাদের শোকের মাস ভালো। আমরা অবশ্যই বঙ্গবন্ধু এই 75-এর নির্মম হত্যাকাণ্ডের জন্য আমরা দুঃখ অনুভব করি, কিন্তু সেই মাসে আবার আমরা ধন্যবাদ জানাই বিএনপিকে, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা ব্যক্তিগত শ্রদ্ধা জানাই। 15 আগস্ট যাই হোক, যেহেতু একটা রাজনৈতিক কন্ট্রোভার্সি আছে, তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তিনি জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিচ্ছেন বা করছেন না। কিন্তু সেই মাসে তারা আবার পুলিশ সহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ শেখ কামালের জন্মদিন পালন করে কিভাবে, সেটা ওসি নিজের স্লোগান দেয়, আমরা সবাই মুজিব সেনা ভয় করি না পুলিশ বোমা। তো এই রকমের লোকদেরকে কিন্তু আজকে ওসি, বিভিন্ন জায়গায় ডিসি, বিভিন্ন জায়গায় এসপি বিভিন্ন ভাবে রাজনৈতিক দুর্বৃত্তায়নের পাশাপাশি একটা প্রশাসনিক দুর্বৃত্তায়ন ঘটিয়েছে। কিন্তু তারপর
একটা আশার বাণী আমাদের কাছে আছে। মিড লেভেল থেকে শুরু করে আপনার তারপরে লোয়ার স্টেজে যারা মাঠ লেভেলে কাজ করে তাদের বড় একটা অংশ আমরা কথা বলে আমরা তারাও বলি যে ভাই রাজনৈতিক ভাবে আপনারা আন্দোলন সংগ্রাম গড়ে তুলে আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারবো। মিয়ানমারে দেখেছেন না, সামরিক শাসনের বিরুদ্ধে যখন ছাত্র জনতা সাধারণ মানুষ নেমেছিল, পুলিশের বেশ কিছু সদস্য কিন্তু আন্দোলনকারীদের পক্ষে দাঁড়িয়েছে। এই দেশের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস, এই দেশের ইতিহাস স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের ইতিহাস। কিন্তু আজকে আমাদের ওই মাঠে কার্যকর মুভমেন্ট না থাকার কারণে কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি। প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই। কালকে 10 জন ডিসি বললো আমরা এই সরকারের সাথে কাজ করবো না, কি হবে? 10 জন ডিসি কে সরিয়ে দিবে। আমরা পাবো 10 জন ডিসি চেয়ারটাকে ঠিক রাখতে। আমরা যদি আন্দোলন করতে পারি, 90 জনগণ যদি রাস্তায় বেরোবে, সেই সময় যেমন জেনারেল নুরুদ্দিন সাহেব বলেছিলেন, এরশাদ সাহেব যখন আর্মি ডিপ্লয় করতে বলেছিলেন, তিনি যখন বলেছিলেন আমরা জনগণের বিরুদ্ধে গিয়ে আর্মি ডিপ্লয় করতে পারবো না, ঠিক একইভাবে পুলিশ হেডকোয়ার্টার থেকে নির্দেশ আসবে তোমরা জনগণের কাতারে দাঁড়িয়ে যাও। যেমন আপনার ইঞ্জিনিয়ার গিরিতে সেনা প্রচার করেছে, জনগণ উল্লাস করছে একটা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতনের কারণে। আজকে এই সরকারের পতন ঘনিয়ে আসছে, দিনে হচ্ছে আমাদের কারণে, আমাদের কৌশলগত কারণে। আমরা বলছি এক ব্যানার আমাদের মান্না হয়ে বলেন অনেক ক্ষেত্রে যার যার ব্যানার থেকে যেন আমরা নিয়ে যাই, তবে এখানে পিছন থেকে কিছু কাজ করতে হবে যেন সবাই মৌলিক ইস্যুতে ভয়েস রেইজ করে। সামনে নির্বাচন কমিশন গঠন হবে, এই সরকারের মেয়াদ শেষ হয়েছে, আন্তর্জাতিক মেরুকরণ আছে, এই সুযোগগুলো যদি আমরা কাজে না লাগাতে পারি, জোর কথা যে আগামীতে যদি এই সরকার কোনো ক্রমে যদি ক্ষমতায় চলে আসে তাহলে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র থাকবে। কাজে আমাদের একটা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, যেটা লতিফ মাসুদ স্যার বলছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। 14টা বছর প্রত্যেকটি বিরোধী দলের নেতা কর্মী নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। আরেকজন বলেছেন ঠিক অনেকের জায়গা তুমি বেঁচে দিয়ে ঢাকা শহরে চলে আসা হয়েছে রাজনীতির কারণে। আমরা অল্প কিছু দিনের একটা সংগঠনে বলতেছি, এক মোদী বিরোধী আন্দোলনে 7 জনকে গ্রেপ্তার করেছিল এবং কি নির্মম বিকাশ। আমি জানি না মোশাররফ স্যার সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে এই নিউজগুলো আসে কিনা। আমাদের ছেলেদের শাহবাগে ধরে নিয়ে গেছে, ওদের চোখে কাঁচা মরিচ ভেঙে দিয়েছে, জোড়া যাতে আন্দোলন না করে নুরুর দল কেন করো। তার চোখে এখন একটা ছেলে ভিতর থেকে বলছে ভাই আমার একটা চোখ চলে যাবে, আমাকে তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করেন। তারপরে কয়েকজনকে পা থেতলে দিয়েছে, একেবারে চিকিৎসা দেয়নি মসজিদ খানায়। তারা বিএনপির অঙ্গ সংগঠন তাদের দীর্ঘদিনের সংগ্রাম আন্দোলন করেনি। আমি নিজে মনে হবে আমাদের এই অবস্থায় যদি এরকম নিপীড়ন নির্যাতন চলে তাহলে বিএনপির মতো অন্যান্য দলগুলোর কি অবস্থা আল্লাহ মাহবুব জানে। তো সেই জায়গা থেকে আমি বলবো অনেক হয়েছে, এখন আন্দোলনের শুধুমাত্র সিনিয়র নেতৃবৃন্দ ডিরেকশন দেবেন, তারা মাঠে থাকবেন না, সে আন্দোলন হবে না। যখন সিনিয়র নেতৃবৃন্দ সামনে থাকবেন, যখন গুলি চলবে, যখন দাঁড়িয়ে যাবেন, আপনাকে রক্ষা করার জন্য ঢাল হয়ে পিছন থেকে নেতা কর্মীরা চলে আসবে। আমরা বলছি 200, 250, 300, 400, 500 মানুষের মিছিল থাকে, সেখান থেকে পুলিশ কি করে 7 জনকে নিয়ে যায়। সবাই দাঁড়িয়ে যান, সারেন্ডার করে দেন যে ধর্ম সবাইকে নিয়ে যাও, সবাই যাবো। এই ধরনের যদি আমরা দৃঢ়তা দেখাতে পারি, রাজপথে নামতে পারি, তাহলে আমরা সফল হবো। তবে তারা অবশ্যই আমাদেরকে প্ল্যান পরিকল্পনা করে নামতে হবে স্বাভাবিকভাবে। এইবার যদি আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেই তার খেসারে পুরো জাতিকে দিতে হবে। তারপরে আমরা প্রয়োজনের সময় নেন, হঠাৎ করে হুটহাট করে নামা যাবে না। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব কিছু আগে প্রেস ক্লাব একটা জ্বালানি বক্তব্য দিয়েছিল, কালকে ধরে নিয়েছে 10 জন। বিএনপির নতুন কমিটি হয়েছিল, তারা ফুল দিতে গিয়েছে, কোন রাজনৈতিক প্রোগ্রাম না। আতঙ্কিত হয়ে গেছে যে এত নেতৃবৃন্দ সহ তারা আতঙ্কিত হয়ে গেছে। আবার কেউ কেউ সেখানেও বাতিল করছে, ওখানে তারা কেন যায়? আরে ভাই, একটা দলের নেতার মাজার, তারা সেখানে যাবে কি যাবে না, দোয়া মাহফিল করবে না, গান করে, সেটা তাদের বিষয়। আরেকজনের এত মাথা ব্যথা কেন? তো এইগুলো হচ্ছে তাদের আতঙ্ক, যে এই যেভাবে মানুষজন জেগে উঠছে দীর্ঘদিনের ছাত্র নিরাপত্তার পরে, ছাত্ররা যেভাবে সেই কুসংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের পরে একটা প্রতিবাদী চেতনা। এখন দেখেন আগের যে রাজনৈতিক ব্যানারের বাইরে সিভিল সোসাইটি কিংবা ছাত্রদের বিভিন্ন প্রতিবাদ হচ্ছে, যেমন রোজিনা সিংহ যেভাবে সাংবাদিকদের একটা ভূমিকা ছিল, সাংবাদিকদের পাশাপাশি পেশাজীবীদের ভূমিকা। তো এখানে একটা আতঙ্ক। আমার কাছে প্রশাসনে অনেক লোক বলেছে তাদেরকে স্ট্রিক্টলি নির্দেশ দেওয়া হচ্ছে কোন রাজনৈতিক মুভমেন্ট এখন স্পেস দেওয়া যাবে না। আমরা এদিনকে ছোট্ট সংগঠন 200-250 মানুষের একটা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে চেয়েছিলাম, পুরো অফিসের দিকে গ্রাউ করে ঘুরেছে, মিছিল নিয়ে বের হতে দেওয়া যাবে না। আর এটা একটা বিএনপি করবে। তো এখন আমরা বুঝতেছি তারা খুব নড়ে চড়ে বসেছে। সুতরাং আমরাও যদি আমার প্রস্তুতিতে নামতে পারি, কোনো কাজ হবে না। একটা থানা, একটা মহানগরে কতজন পুলিশ থাকে,
কতজন পুলিশ থাকে, আর সব পুলিশ কি তাদের গোলাম নাকি? ম্যাক্সিমাম পুলিশ আমাদের পক্ষের লোক, কিন্তু তারা বলছে যে ভাই আর নির্দেশ আছে লাঠিটা অনেক সময় হাত তুলি, কিন্তু নিজের মন খারাপ লাগে, আপনারা একটু নামেন না সেইভাবে সবাইকে নিয়ে। তো সেই আহ্বান রেখে আমি বলবো মনোবল মোটেও দুর্বল করে না, সামনের দিন আসতেছে, অবশ্যই আমাদেরকে সেভাবে প্রস্তুতি নিয়ে যদি নামতে পারি, আমাদের একটা দাবিতেই সবাই ঐক্যবদ্ধ হন যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং এই ভারতীয় আধিপত্যবাদী ভারতীয় পুতুল সরকারকে হটিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আফগানিস্তানের তালেবানদের কাছ থেকে শিক্ষা নেন, অনুপ্রেরণা নেন। আমেরিকার মধ্যে একটা পরাশক্তির বিরুদ্ধে 20 বছর লড়াই করেছে, 20 বছর লড়াই করেছে। ধৈর্য থাকতে আপনাদের, আপনারা আগেই ছেড়ে দিতেন যে আমেরিকা ওরে বাবা শেষ, তারা কিন্তু জিতেছে। তালেবানদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সাথে আমাদের ভিন্নতা আছে, সেটা নিয়ে আলোচনা আছে, কিন্তু তারা যে তাদের নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, এখানে তো কারো দ্বিমত নেই। খালি সে তাদের কাছে চলে যেতে পারি। আমি একটু বলে দিলাম, দুঃখিত।